বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব চেন্নাই সুপার কিংস অর্থাৎ থালাফার MS ধোনির যে টিম চেন্নাই সুপার কিংস IPL 2025-এ সৌদি আরবের জেদ্দায় যে দুদিন মেগা অকশন নিলামটা হয়েছে 24শে নভেম্বর আর 25শে নভেম্বর, এই দুদিনের নিলামে চেন্নাই সুপার কিংস যে 5টা প্লেয়ারকে তারা রিটেন করেছে, সেই 5টা প্লেয়ার বাদে যে 20টা প্লেয়ার এই মেগা অকশন থেকে তারা তুলে এনেছে, সেই প্লেয়ারগুলোকে সম্পর্কে আলোচনা করব। মেনলি আলোচনা করব যে 2025-এ সিএসকের কেমন প্লেইং ইলেভেন করতে চলেছে, বা সিএসকের যে প্লেইং ইলেভেনটা স্ট্রং প্লেইং ইলেভেন, বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে, বা সিএসকে এই অকশানে কেমন পারফর্মস করেছে, বা তারা কি ভালো স্কোয়াড তৈরি করতে কি সক্ষম হয়েছে, তাদের দলে কোন জায়গাটায় তাদের কমজোরি আছে, কোন জায়গাটায় তাদের ঘাটতি আছে, 2025-এ কোথায় তাদের প্রবলেম হতে পারে, কোথায় তাদের সমস্যা হতে পারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যানালিস্ট করবো কিন্তু আজ কিন্তু চেন্নাই সুপার কিংসকে। ঠিক আছে, তো চেন্নাই সুপার কিংসকে নিয়ে কিন্তু আজ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং কিছু ভিডিও করবো। ঠিক আছে, তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি জাস্ট স্পোর্টস বাংলা এই চ্যানেল নতুন আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে। আর যারা চেন্নাই সুপার কিংস আর যারা MS ধোনির ড্যাট ফ্যান আছো, তাদের জন্য ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে। একটু লং হচ্ছে, দেখো এই ভিডিওগুলো একটু লং হচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে প্রত্যেক চেন্নাই সুপার কিংসে অ্যানালিস্ট করব কোথায় কোন প্লেয়ারটা খেলবে, প্লেইং ইলেভেনটা তৈরি করবো, তারপরে চেন্নাই সুপার কিংস কোথায় ঘাটতি হয়েছে সেই A to Z আলোচনা করছি বলে একটু লং হচ্ছে। ঠিক আছে, তো আর দেরি না করে আলোচনা করব যে চেন্নাই সুপার কিংস ফার্স্ট তারা মেগা অকশনের আগে যে 5টা প্লেয়ারকে ধরে রেখেছিল, তারপর পার্ট করে আলোচনা করবো। ঠিক আছে, তো একটু দেখে নিই তারা যে প্লেয়ারগুলোকে রিটেন করেছিল। তারা ফার্স্ট রিটেন করেছিল তাদের যে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে, কিন্তু তারা কিন্তু প্রায় 18 কোটি টাকা দিয়ে কিন্তু রিটেন করে রেখে দিয়েছিল। তারপরে তারা কিন্তু রবীন্দ্র জাদেজাকে রিটেন করেছিল, অলরাউন্ডার প্লেয়ার রবীন্দ্র জাদেজাকেও সেম কিন্তু 18 কোটি টাকা দিয়েছিল। শিবম ডুবে এ একটা অলরাউন্ডার প্লেয়ার, দারুণ প্লেয়ার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল আমাদের ইন্ডিয়ার হয়ে কিন্তু দারুণ খেলেছে, T20-তেও কিন্তু ভালো খেলেছে। তো শিবম ডুবেকে কিন্তু মেবি 14 কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করে রেখে দিয়েছিল। ঠিক আছে, তারা কিন্তু শ্রীলঙ্কার একটা পেসার, ঠিক আছে, মাতিসা পাতিরানা, যে মালিঙ্গার মতন বল করতে হবে, মালিঙ্গার মতন অনেকটা তার অ্যাকশন, বলিং অ্যাকশন, দারুণ বল করেছে। চেন্নাই সুপার কিংস হয়ে কিন্তু প্রচুর ম্যাচ জিতিয়েছে তা, এবং সে কিন্তু ডেতে বল করতে পারে, মিডিলে বল করতে পারে, দারুণ বল করতে পারে মাতিসা পাতিরানা। তো মাতিসা পাতিরানাকে তারা কিন্তু রিটেন করে ধরে রেখে দিয়েছিল। তো এই কটা প্লেয়ার, আর আনক্যাপ প্লেয়ার হিসেবে সেটা তোমরা সবাই জানো MS ধোনি আনক্যাপ প্লেয়ার্স রিটেন হওয়ার জন্যই কিন্তু সিএসকে কিন্তু দারুণ কিন্তু ভালো স্কোয়াড কিন্তু তৈরি করছে মোটামুটি। ঠিক আছে, মাত্র 4 কোটি টাকা। তো এই 5টা প্লেয়ার তারা ধরে রেখেছিল, তাদের কাছে কিন্তু আর একটা ATM কার্ড ছিল। তো তারা কিন্তু ATM কার্ড কিন্তু ইউজ করতে হয়নি, তারা কিন্তু সব প্লেয়ারকে কিন্তু ব্যাক করেছে। ঠিক আছে, এবার দেখে নেই যে তারা এই মেগা অকশন থেকে যে প্লেয়ারগুলো তুলে এনেছে। ঠিক আছে, তো ফার্স্ট তারা কিন্তু ডেভিন কনওয়ে। আমি তোমাদের অনেক আগে ভিডিওয় বলেছিলাম যে চেন্নাই সুপার কিংস কিন্তু তাদের যে পুরাতন প্লেয়ারগুলোকেই কিন্তু তারা কিন্তু ব্যাক করবে। চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু বড় বড় প্লেয়ারদের উপরে কিন্তু যায় না। চেন্নাই সুপার কিংস প্রত্যেকবারে কিন্তু তারা কিন্তু যেসব প্লেয়ারগুলো এমন প্লেয়ার কেউই সেটা আশা করেন যে এই প্লেয়ারটাকে তারা তুলে আনবে, সেই প্লেয়ারটা যেসব প্লেয়ারের বেশিরভাগ কেরিয়ারটাই শেষ হয়ে যায়, সেসব প্লেয়ারগুলোই কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু তুলে আনে, আর সেই সব প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু কাজ করে, সেই সব প্লেয়ারই কিন্তু বড় তৈরি করে। শিবম ডুবেকে যখন তুলে এনেছিল চেন্নাই সুপার কিংস, তখন কিন্তু শিবম ডুবে অত ভালো পারফর্ম ছিল না, প্রায় তার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। তারপরেই কিন্তু চেন্নাই সুপার কিংস আসার পরেই কিন্তু তাকে গাইড করার পরে কিন্তু সে এখন আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে। সেম কিন্তু আজিঙ্কিয়া রেহানি কলকাতা নাইট রাইডার্সে যখন খেলেছিল তখন কিন্তু সে ভালো পারফর্ম করেনি, যখন চেন্নাই সুপার কিংস এসেছিল তারপরে 2 বছর কিন্তু সে মারাত্মক ব্যাটিং করেছিল। তো সেম কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু যেসব প্লেয়ারের কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে, সেই সব প্লেয়ারগুলো তুলে আনে, তাদেরকে গ্রুম করে, তাদেরকে বেস্ট তাদের কাছ থেকে কিন্তু বার করে নেয়। তো এবারও কিন্তু সেম কিন্তু কাজটাই কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু করেছে। তারা কিন্তু 3 কোটি 4 কোটি 5 কোটি এর উপরে কিন্তু কোনো প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করিনি, এর মধ্যেই কিন্তু তারা কিন্তু ভালো প্লেয়ার তুলে এনেছে, বেশিরভাগ কিন্তু অলরাউন্ডার প্লেয়ারের উপর আর ফাস্ট বলারের উপরে কিন্তু তারা জোর দিয়েছে। তো ডেভিন কনওয়ে, আমি বলেছিলাম যে ডেভিন কনওয়ে, রাচিন রবীন্দ্র, এই সব প্লেয়ার, তারপরে রবিচন্দ্র আশ্বিন, সব প্লেয়ার আমি 1-1.5 মাস আগে বলেছিলাম যে এই প্লেয়ার 100% তারা কিন্তু অল আউট বিট করবে। তারপর মোহাম্মদ শামির কথা বলেছিলাম যে মোহাম্মদ শামিকে কিন্তু তারা কিন্তু টার্গেট করবে। তো মোহাম্মদ শামির পিছনেও কিন্তু তারা কিন্তু 8-9 কোটি টাকা পর্যন্ত বিট করেছিল কলকাতার সাথে। ঠিক আছে, তো ডেভিন কনওয়েকে ফিরিয়ে নিয়ে এসেছে, রাচিন রবীন্দ্রাকে ফিরিয়ে নিয়ে এসেছে, তারপরে
রাহুল ত্রিপাঠীকে কিন্তু নিয়ে এসেছে। আমি অনেক একটা ভিডিও বলেছিলাম রাহুল ত্রিপাঠীকে কিন্তু টার্গেট করবে। রাহুল ত্রিপাঠীকে কিন্তু 3 কোটি টাকার মধ্যে কিন্তু নিয়ে এসেছে, দারুণ প্লেয়ার রাহুল ত্রিপাঠী। শেখ রাশিদকে নিয়ে এসেছে, ঠিক আছে। তারপরে রবিচন্দ্র আশ্বিনকে কিন্তু 9 কোটি টাকাতে তুলে এনেছে। রবিচন্দ্র আশ্বিন কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়েই কিন্তু প্রথমে খেলেছে, আবার কিন্তু তাই কিন্তু ব্যাক করেছে, ঠিক আছে। তারপরে বিজয় শঙ্কর, এই বিজয় শঙ্কর এই প্লেয়ারটাকে কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার। বিজয় শঙ্কর কিন্তু প্রথম যখন হায়দ্রাবাদের হয়ে খেলেছিল, প্রথম কিন্তু ভালো খেলেছিল বল ব্যাটে, কিন্তু সে কিন্তু গুজরাট টাইটানে অত ভালো পারফর্মস করেনি, কিন্তু তাই কিন্তু ব্যাক করেছে চেন্নাই সুপার কিংস। তো এইবার কিন্তু বিজয় শঙ্কর কিন্তু দারুণ খেলবে, তাই কিন্তু একটা বেস্ট সাইড কিন্তু তৈরি করতে চলেছে কিন্তু চেন্নাই সুপার কিংস। তো বিজয় শঙ্করকে নিয়ে এসেছে শ্যাম কারণ, এই শ্যাম কারণকে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু 2022 কি 23 মিনি অকশনে কিন্তু প্রায় 18 কোটি টাকা দিয়ে কিন্তু এনেছিল কিন্তু শ্যাম কারণকে। এমনকি পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন্সিও করেছিল শেখর ধাওয়ানের বর্তমানে, ঠিক আছে। যখন শেখর ধাওয়ান চোট ছিল বা ইঞ্জুরি ছিল তখন কিন্তু তারপরে কিন্তু শ্যাম কারণ কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল পাঞ্জাব কিংসের। তো সেই পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্যাম কারণকে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার, তাই কিন্তু 2-3 কোটি টাকার মধ্যে কিন্তু তুলে এনেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের হয়েই কিন্তু প্রথমে খেলেছিল, ঠিক আছে। আনশুল কম্বুজ, মুম্বাই ইন্ডিয়ান্সে একটা দারুণ ট্যালেন্ট প্লেয়ার। এই আনশুল কম্বুজ কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে কিন্তু একটা ম্যাচে কিন্তু একাই কিন্তু 10টা উইকেট নিয়ে কিন্তু ইতিহাস তৈরি করেছিল কিছুদিন আগে। তো সেই আনশুল কম্বুজকে কিন্তু একটা ভালো রকম টাকা দিয়ে কিন্তু তুলে এনেছে, দারুণ প্লেয়ারটার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, ঠিক আছে। দীপক হুডা, এই দীপক হুডা কিন্তু ভালো প্লেয়ার, খুব ট্যালেন্টেড প্লেয়ার, মিডল অর্ডারের ভালো প্লেয়ার, ঠিক আছে। দীপক হুডা কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের হয়ে কিন্তু ভালো খেলেছে, পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু ভালো খেলেছে। তো দীপক হুডা কিন্তু এই 1-2 বছর কিন্তু সেইভাবে কিন্তু পারফরমেন্স দিতে পারেনি, ওই জন্য কিন্তু ফ্র্যাঞ্চাইজ তার উপরে বিট করিনি। দীপক হুডা কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু একটা ভালো ডিলে কিন্তু নিয়েছে। দীপক হুডা কিন্তু সে কিন্তু এবার কিন্তু ভালো পারফরমেন্স করবে কিন্তু চেন্নাইয়ের হয়ে, ঠিক আছে। তারপরে কিন্তু জেমস ওয়াটসন, এই একটা ভালো প্লেয়ার আছে জেমস ওয়াটসন বলে, তাকেও কিন্তু অস্ট্রেলিয়া, এটা কিন্তু ফাস্ট বলার, ওভারসিজ প্লেয়ার, তাকেও কিন্তু তুলে এনেছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে রবীন্দ্র জাদেজা তো ছিল, শিবম ডুবে তো ছিল, খালিল আহমেদ, এই যে খালিল আহমেদ দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার, খালিল আহমেদ কিন্তু দারুণ কিন্তু সুইং বল করতে পারে, পাওয়ার প্লেতে বল করতে পারে, মিডল অর্ডারে বল করতে পারে, দারুণ বলার, ঠিক আছে। তো খালিল আহমেদকেও কিন্তু নিয়ে এসেছে, খালিল আহমেদকেও দরকার চেন্নাই সুপার কিংসে। নূর আহমেদ, এই একটা আফগানিস্তানের, যাকে রাশিদ খানের পরে যাকে এখন ভাবা হয় যে প্লেয়ারটা, সেটা হচ্ছে নূর আহমেদ। এই নূর আহমেদকেও কিন্তু তারা কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু তুলে এনেছে। নূর আহমেদকে মেবি সব থেকে বেশি টাকায় কিন্তু নূর আহমেদকে প্রায় 10 কোটি টাকা দিয়ে কিন্তু নিয়েছে কিন্তু নূর আহমেদ, দারুণ প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ঠিক আছে। মুকেশ চৌধুরী কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়েই কিন্তু আগে খেলতো। এই মুকেশ চৌধুরী কিন্তু দারুণ প্লেয়ার, খুব ট্যালেন্ট প্লেয়ার, ঠিক আছে। তো মুকেশ চৌধুরীকেও কিন্তু তারা কিন্তু ব্যাক করেছে, ঠিক আছে। তারপরে আরও তারপরে ন্যাথান ইলস, এই একটা ইংল্যান্ডের ফাস্ট বলার যে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছে। এই ন্যাথান ইলস, সে কিন্তু ভালো গতিতে বল করতে পারে, ঠিক আছে, এমনকি ইয়ার্কার বল করতে পারে, দারুণ বলার ন্যাথান ইলস, খুব 2-3 কোটি টাকার মধ্যে নিয়েছে। কমলেশ নাগারকোটি, কলকাতা নাইট রাইডার্সে কিন্তু একসময় কিন্তু এই কমলেশ নাগরকোটিকে প্রচুর ব্যাক করেছিল, এমনকি তাই কিন্তু তার পিছনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রচুর দিন গ্রুম করেছিল। তো কলকাতা নাইট রাইডার্স প্রথমে ছিল। এই কমলেশ নাগরকোটি আনার প্রধান কারণ হচ্ছে যে চেন্নাই সুপার কিংসের যে হেড অ্যানালিস্ট বা ট্যালেন্ট স্কাউটিং, তার নাম হচ্ছে আর শ্রীকান্ত। যে আর শ্রীকান্ত কলকাতার হয়ে 17 বছর ধরে কাজ করে, 14 বছর কাজ করেছে। সেই আর শ্রীকান্ত কিন্তু এই কমলেশ নাগারকোটিকে এনেছে। তো কমলেশ নাগারকোটি সে কিন্তু ভালো গতিতে বল করতে পারে, সে কিন্তু ব্যাটও করতে পারে, তো অলরাউন্ডার ধরতে পারো, ঠিক আছে। তারপরে মাতিসা পাতিরানা তো ছিল। তারপরে শ্রেয়াস গোপাল, এই শ্রেয়াস গোপাল কিন্তু প্রথমে কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল, নেক্সট সিজন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিল। সে কিন্তু ভালো বলার, গুগলি বল করতে পারে, আমরা দেখেছি শ্রেয়াস গোপাল কিন্তু যে সময় রাজস্থানের হয়ে খেলতো সে সময় কিন্তু সে কিন্তু দারুণ পিকে ছিল, তার গুগলিতে কিন্তু বড় বড় ব্যাটসম্যান কিন্তু ঘাবড়ে যেত। তো শ্রেয়াস গোপাল কিন্তু আরও একবার চেন্নাই সুপার কিংসে কিন্তু ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে, আশা করা যায়। তারপরে আরেকটা ডোমেস্টিক ক্রিকেটের ভেনেস বেড্ডি বলে একটা প্লেয়ার কিনেছে, আরও কিছু নাম আমার, ঠিক আছে, এখানে আমার জাস্ট মনে পড়ছে না। তো আরও কিন্তু কিছু ডোমেস্টিক ক্রিকেটের ভালো ট্যালেন্টেড প্লেয়ারকে তারা কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু স্কোয়াডে নিয়ে এসেছে। মেবি কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু 25টা যে স্কোয়াডই কিন্তু ফুল করেছে। চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান, কিছু ফ্র্যাঞ্চাইজ, 3-4টে ফ্র্যাঞ্চাইজ কিন্তু তারা কিন্তু 25টা করে প্লেয়ার কিন্তু এনেছে। মেবি কিন্তু
কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, তারা কিন্তু 21টা প্লেয়ার কিন্তু এনেছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম 18 প্লেয়ারটা কিনতে হবে। তো চেন্নাই সুপার কিংস কিন্তু বরাবরই কিন্তু তারা কিন্তু বড় প্লেয়ারদের উপরে কিন্তু ভাবে না। চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু ইয়াং প্লেয়ার, যেসব প্লেয়ারগুলো মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, যেসব প্লেয়ারগুলো কিন্তু আইপিএলে তাদের নাম অত চর্চা হয় না, ঠিক আছে, সেই সব প্লেয়ারগুলোকে কিন্তু চেন্নাই সুপার কিংস তুলে আনে। আর সেই সব প্লেয়ারদের সাথে কিন্তু কাজ করে তাদেরকে একটা ম্যাচ উইনিং প্লেয়ার কিন্তু তৈরি করে। আমরা কিন্তু অনেকবারই এটা দেখি। চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু মেগা অকশন থেকে 25টা প্লেয়ারই কিন্তু কিনেছে। তাদের কিন্তু যে কোটা থাকে 25টা প্লেয়ার, সেটা কিন্তু তারা কিন্তু 25টা প্লেয়ারই নিয়েছে, ঠিক আছে। তো চেন্নাই সুপার কিংস কিন্তু এই যে 25টা প্লেয়ার কিনেছে, তারা কিন্তু বড় নামের পিছনে দৌড়োয় না। আমরা দেখেছি বরাবরই কিন্তু চেন্নাই সুপার কিংস বড় প্লেয়ারদের পিছনে যায় না, তারা কিন্তু এমন কিছু প্লেয়ারদের পিছনে যায় না, সেই সব প্লেয়ার কিন্তু চেন্নাই সুপার কিংসে হয়ে কিন্তু ফিউচার হয়ে গিয়েছে। এমনই খেলে। এই দেখো শিবম ডুবে, একসময় কিন্তু শিবম ডুবের কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে, সে ভালো পারফরমেন্স করতো না। চেন্নাই সুপার কিংস আসার পরে এমএস ধোনি তাকে গাইড করার পরে এখন কিন্তু শিবম ডুবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে দারুণ খেলছে, তার কিন্তু প্রচুর নাম আছে। প্রচুর প্লেয়ার কিন্তু চেন্নাই এসে কিন্তু তারা কিন্তু দারুণ পারফর্মস করে দেখিয়েছে। তো এই যে বিজয় শঙ্কর, দীপক হুডা, এইসব প্লেয়ারে কিন্তু রাহুল ত্রিপাঠী, এইসব প্লেয়ারে কিন্তু অতটা কিন্তু এখন চর্চা নেই তাদের নামে। চেন্নাই সুপার কিংসের জার্সি যখন তারা গায়ে দেবে, তারা কিন্তু যে একটা অন্যরকম এনার্জি বা পাওয়ারফুল তাদের মধ্যে কিন্তু চলে আসে। এটাই আমরা বরাবর কিন্তু দেখেছি। তুমি দেখো এই 25টা স্কোয়াডের মধ্যে কিন্তু এমন যে 5টা প্লেয়ার রিটার্ন করেছে, সেই 5টা প্লেয়ার বাদ দিয়ে এবার যে অকশন থেকে তুলেছে, এই যে প্রায় 20টা প্লেয়ার যে কিনেছে, এই 20টা প্লেয়ারের মধ্যে একটা ভালো বড় নাম, যে বিশাল বড় ঋষভ পান্তের মতন, মিচেল স্টার্কের মতন বড় নাম, ভেঙ্কটেশ আয়ারের মতন বড় নাম, শ্রেয়াস আয়ারের মতন বড় নাম, এরকম কিন্তু কোনো বড় নাম এতে নেই। কেএল রাহুলের মতন কোনো বড় নাম নেই। তবে যেসব প্লেয়ারগুলো কিনেছে না, এরা কিন্তু সেম কাজ কিন্তু এই বড় প্লেয়ারদের মতন করে দেবে। বিজয় শঙ্কর, সে ব্যাট বল দুটি কন্ট্রোভার্সি দিতে পারে, দারুণ প্লেয়ার। শ্রেয়াস গোপাল, দারুণ স্পিনার অভিজ্ঞতা আছে। তো চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু বরাবরই কিন্তু প্লেয়ারগুলোকে তৈরি করতে কিন্তু পছন্দ করে, সেটা আমরা সবাই জানি। চেন্নাই সুপার কিংস 4-5 কোটি টাকার মধ্যেই কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রতি ইনভেস্ট করেছে। হায়েস্ট চেন্নাই সুপার কিংস নূর আহমেদের পিছনে কিন্তু 10 কোটি টাকা তারা ইনভেস্ট করেছে। কারণ দেখো, নূর আহমেদকে ইনভেস্ট করার পিছনে কারণ আছে। অলরেডি কিন্তু রবিচন্দ্র আশ্বিন, রবীন্দ্র জাদেজা, তাদের কিন্তু বয়স হয়ে গিয়েছে। তো তাদের একটা স্পিনার প্লেয়ার দরকার, ইয়াং প্লেয়ার, যে ফিউচার হতে পারে। তো সেম কি তারা নূর আহমেদের পিছনে কিন্তু ওই জন্য কিন্তু একটা মোটা টাকা কিন্তু ইনভেস্ট করেছে। তো চেন্নাই সুপার কিংসের বেস্ট প্লেইং 11 আমি তোমাদের সামনে আলোচনা করলাম, যে এবারে কিন্তু আমি কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু প্লেইং 11টা নিয়ে কিন্তু আলোচনা করব। তো কেমন হতে পারে চেন্নাই সুপার কিংসের প্লেইং 11 একটু দেখা যাক, ঠিক আছে। তো ফার্স্ট কিন্তু তারা কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে রিটেন করেছে। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু তাদের কিন্তু ক্যাপ্টেন, ঠিক আছে। নাম্বার 2 পজিশনে কিন্তু ডেভিন কনওয়েকে, উইকেট কিপার ব্যাটসম্যান, নিউজিল্যান্ডের দারুণ প্লেয়ার ডেভিন কনওয়েকে খেলবে। 3 নম্বর পজিশনে কিন্তু রাচিন রবীন্দ্রাকে ব্যাক করবে। রাচিন রবীন্দ্র সে বলও করে দিতে পারে হালকা, ঠিক আছে। 4 নম্বর পজিশনে কিন্তু রাহুল ত্রিপাঠী, বেস্ট পজিশন। রাহুল ত্রিপাঠী কিন্তু সে কিন্তু ওপেনও করতে পারে, 3-4 নম্বরেও কিন্তু খেলতে পারে। তো রাহুল ত্রিপাঠী দারুণ প্লেয়ার, সে 4 নম্বরে ফিট করবে। 5 নম্বরে কিন্তু শিবম ডুবে খেলবে। 6 নম্বর পজিশনে কিন্তু রবীন্দ্র জাদেজা, 6 নম্বরে কিন্তু রবীন্দ্র জাদেজা চলে আসবে। 7 নম্বরে কিন্তু হয় তারা ওভারসিজ প্লেয়ার স্যাম কারণকে খেলাতে পারবে, বা বিজয় শঙ্করকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু 7 নম্বরে দিতে পারবে। দুটো অপশান আছে, ঠিক আছে, ওভারসিজ আর ইন্ডিয়ার মধ্যে। 8 নম্বরে কিন্তু এমএস ধোনি চলে আসবে। এমএস ধোনি আমরা জানি যে সে 4-5টা বলের খেলার জন্যই আসে, 4-5টা বল সে ফেস করে। তো এমএস ধোনি 8 নম্বর পজিশনে চলে আসবে। 9 নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু রবিচন্দ্র আশ্বিন চলে আসবে 9 নম্বরে, ঠিক আছে। রবিচন্দ্র আশ্বিন কিন্তু সে কিন্তু দলের জন্য ব্যাটও করতে পারে, বলের সাথে ব্যাটও করতে পারে ভালো, প্রচুর রান করেছে সে ব্যাটের সঙ্গে টেস্ট ক্রিকেটে। 10 নম্বরে নূর আহমেদ চলে আসবে, ঠিক আছে। 11 নম্বরে খলিল আহমেদ, বা যদি ওভারসিজ কাউকে পিক করে তাহলে কিন্তু ন্যাথান ইলস, হয় খলিল আহমেদ আর ওভারসিজের মধ্যে ন্যাথান ইলসকে তারা কিন্তু পিক করবে। আর কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তারা কিন্তু যদি কোনো ইম্প্যাক্ট বলার হিসেবে তারা ইউজ করতে চায়, কোনো ইম্প্যাক্ট প্লেয়ারে বলার হিসেবে, তাহলে কিন্তু আনশুল কম্বুজ, এই আনশুল কম্বুজ কিন্তু দারুণ ইউবা একটা ট্যালেন্ট প্লেয়ার। তো আনশুল কম্বুজকে তারা কিন্তু ব্যাক করতে পারে, বা মুকেশ চৌধুরীকে আনতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, প্রচুর অপশান আছে। এবারে কিন্তু বেশিরভাগ কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু অলরাউন্ডার আর ফাস্ট বলারদের উপরে কিন্তু ইনভেস্টটা বেশি করেছে, বেশি কিন্তু পিক করেছে, ঠিক আছে। তো প্রচুর আছে, আনশুল কম্বুজ, মুকেশ চৌধুরী, প্রচুর প্লেয়ার আছে। বিজয় শঙ্করকে
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে। তো এই একটা প্লেইং 11 কিন্তু তৈরি হতে চলেছে। এই প্লেইং 11-এর মধ্যে কিন্তু মোটামুটি 8 নম্বর পর্যন্ত কিন্তু ব্যাটিং করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে মনে হচ্ছে যে প্লেইং 11টা তেমন একটা কোনো একটা কিছু নেই, ঠিক আছে, কিন্তু এই যে প্লেইং 11টা MS ধোনি যখন খেলবে না, তখন কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দক্ষম রাখে। আমরা বরাবরই দেখি যে চেন্নাই সুপার কিংস স্কোয়াড কিন্তু যখন আমরা অ্যানালিস্ট করি তখন কিন্তু খুব একটা নাম যে সবাই মনে করি এই টিম নিয়ে কী করবে, কিন্তু ওই টিম নিয়েই কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। তো মানে ভালো একটা ব্যালেন্স টিম কিন্তু তৈরি করেছে চেন্নাই সুপার কিংস। আশা করি তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দৌড়ে কিন্তু আছে, ঠিক আছে। তো আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। চেন্নাই সুপার কিংসকে নিয়ে A to Z কিন্তু আপডেট দিলাম, ভিডিওটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু কভার করলাম, ঠিক আছে। তো যারা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে। তো আজ এই পর্যন্ত, বাই। আর তোমরা কমেন্টে লিখবে যে কাল কোন টিমকে নিয়ে আমি A to Z অ্যানালিস্ট করবো, বেস্ট প্লেইং 11টা তৈরি করবো। অলরেডি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে ভিডিও করেছি, যদি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে ভিডিও না দেখে থাকো তো ভিডিওটা দেখে নেবে। RCBকে নিয়ে করেছি, চেন্নাই সুপার কিংসকে নিয়েও কিন্তু আজ করলাম। কালকে কমেন্টে লিখবে কোন টিমকে নিয়ে ভিডিও করব, ঠিক আছে। আজ এই পর্যন্ত, বাই।